ভারত বাংলাদেশ সম্পর্ক সবসময় একটা জটিল সমীকরণের ভিতর দিয়ে যায়, বিশেষ করে এই সময় একটা জটিল অবস্থার ভিতর দিয়ে আমরা যাচ্ছি। তো প্রথম আলোর ডেইলি পডকাস্ট বার্তাকক্ষে আজকের বিষয় হচ্ছে ভারত বাংলাদেশ সম্পর্কের গতিপথ। তো আজকে এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে উপস্থিত আছেন আসিফ বিন আলী। আসিফ বিন আলী, ওনার পরিচয় হচ্ছে উনি যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট ইউনিভার্সিটির ডক্টরাল ফেলো। উনি আন্তর্জাতিক রাজনীতির গবেষক এবং একজন পর্যবেক্ষক আমরা বলতে পারি। আপনাকে স্বাগত। ধন্যবাদ জাকিরিয়া ভাই, আমাকে আপনার অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। আমরা শুরু করি, সেটা হচ্ছে যে যেহেতু বিষয় ভারত বাংলাদেশ, ফলে সংবেদনশীল বিষয়, সেটা আমরা সবাই জানি। আমরা জানি যে গণ অভ্যুত্থানের পর, বিশেষ করে 5ই আগস্টের পর ভারত বাংলাদেশ রিলেশনের একটা বড়, আমরা বলি যে সম্পর্কের ক্ষেত্রে একটা বড় আপনার পতনই ঘটে আসলে, যদি আমরা বলি। তো তখন ভারতের কাছ থেকে আমরা যে ইমপ্রেশন পাচ্ছিলাম বা আমরা বুঝতে পারছিলাম যে এই সম্পর্কটা আসলে স্বাভাবিক হবে না যতদিন না বাংলাদেশে একটা নির্বাচিত সরকার, একটা নির্বাচন হয় বা নির্বাচিত সরকার ক্ষমতায় আসে। তো যখন বাংলাদেশে একটা নির্বাচন হলো, নির্বাচিত সরকার ক্ষমতায় আসলো, আমাদের সবারই তখন প্রত্যাশা এরকম দাঁড়াইলো যে এখন সম্পর্কটা একটা স্বাভাবিকের দিকে যাবে। এবং দুই দেশের তরফ থেকে আমরা দেখলাম যে এই ধরনের একটা প্রত্যাশার কথা আমরা শুনলাম বা বিভিন্ন একটু বুঝলাম, যদিও এটার আপনার প্রসেসটা একটু স্লোই ছিল, অত দ্রুত যে হইল ব্যাপারটা তা না। তো এমন একটা সিচুয়েশনে আমরা দেখলাম যে কিছুদিন আগে ব্রিক্সের সম্মেলনে আমাদের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হলো ভারত থেকে। তো ফলে এইটা একটা সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা হিসেবে হয়তো আমরা বিবেচনা করতে পারি। এবং আমরা জানি যে ভারতের তরফ থেকেও ওই সম্মেলনে যোগ দেওয়ার ব্যাপারে একটা যথেষ্ট আগ্রহ ছিল, বা ওনারা চাচ্ছিলেন যে আমাদের প্রাইম মিনিস্টার সফরে যান। তো এমনই একটা সময়ে আমরা দেখলাম যে দিল্লিতে একটা সংবাদ সম্মেলন হলো, এবং সেটা হলো 5ই আগস্টের দিন, যেই দিনে বাংলাদেশে একটা গণ অভ্যুত্থান হয়েছে। এবং ওই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা বা বাংলাদেশের মানুষ একজন দীর্ঘদিনের স্বৈরশাসকের ক্ষমতা থেকে বিদায় করেছে, এবং উনি ওই দিল্লিতে বসে সংবাদ সম্মেলন করলেন। তো এই সংবাদ সম্মেলনের আগেই বাংলাদেশের তরফ থেকে কিন্তু এক ধরনের অনুরোধ করা হয়েছিল যে যাতে ওই সংবাদ সম্মেলনটা যদি হয়ও, অন্তত যাতে উনি সাংবাদিকদের কোনো সরাসরি প্রশ্নের জবাব না দেয়। তো এবং একটা এরকম আমরা ধারণা করলাম, বা হয়তো এরকম ইমপ্রেশন আমরা পেয়েছিলাম যে উনি হয়তো সংবাদ সম্মেলনে থাকলেও সাংবাদিকদের প্রশ্নের কোনো জবাব দেবেন না। কিন্তু আমরা দেখলাম বাস্তবতা ঘটেনি। তো যখন একটা সম্পর্ক দুই দেশে স্বাভাবিক হবে বলে সবার ভিতরে প্রত্যাশা, সেই সময় এই ঘটনাটা কেন ঘটলো, বা ইন্ডিয়ায় কোন বিবেচনা থেকে এই কাজটা করতে দিল বলে আপনার মনে হয়? জাকারিয়া ভাই, আপনি যদি বাংলাদেশ ভারত সম্পর্কের দিকে দেখেন, এখানে আসলে দুটো পর্যায় আছে। একটা পর্যায় হচ্ছে স্টেট টু স্টেট, এবং সেখানে সরকার টু সরকার যে সম্পর্ক। আর একটা হচ্ছে জনগণ টু জনগণ সম্পর্ক, ভারতের জনগণ এবং বাংলাদেশের জনগণ। আমরা যে সম্পর্কের স্বাভাবিকীকরণের কথা বলছি, সেই সম্পর্কের স্বাভাবিকীকরণ দুটো জায়গাতেই কিন্তু অ্যাপ্লিকেবল, অর্থাৎ সরকার টু সরকার এবং জনগণ টু জনগণ। আমরা যদি মাঠের দিকে তাকাই, কনটেক্সটের দিকে তাকাই, তাহলে দেখব যে জনগণ টু জনগণ লেভেলেও যে সম্পর্ক, সেটা অত্যন্ত উত্তপ্ত অবস্থায় আছে। বাংলাদেশে ভারত বিরোধী সেন্টিমেন্ট অত্যন্ত প্রবল, এবং তার অনেক যৌক্তিক কারণও রয়েছে। একই রকমভাবে ভারতেও, বিশেষ করে পশ্চিমবাংলা, আসাম, ত্রিপুরা এই অঞ্চলগুলোতে এবং দিল্লির রাজনীতিতেও জনগণের ভেতরে একটা বাংলাদেশ বিরোধী সেন্টিমেন্টও খুব স্ট্রংলি কিন্তু আছে। এবং আমরা দেখেছি সেটার একটা বড় ইম্প্যাক্ট পশ্চিমবঙ্গের নির্বাচনে ঘটেছে। তো জনগণ লেভেলে তো এই অবস্থা। এবং এটার দুটো আমি যদি এক্সাম্পল দিই, একটা যদি আপনি তাকান, সম্ভবত গত সপ্তাহে প্রথম আলোতে আপনারা যে এডিটোরিয়ালটা লিখেছেন ভারত বাংলাদেশ নিয়ে, এবং সেটার যে ভাষা, অনেক কড়া একটা ভাষা ছিল, এটা কিন্তু আসলে জনগণের এক্সপ্রেশন টু সাম এক্সটেন্ট। আবার যদি আপনি ভারতের মিডিয়ার দিকে তাকান, সেখানেও কিন্তু এক ধরনের কড়া ভাষা ব্যবহার রয়েছে। তবে ইন্ডিয়ান এক্সপ্রেস তারা আবার যে এডিটোরিয়ালটা করেছে সেটা একটু সফট ছিল, সেটা ভারত সরকারকে মোর রিজনেবল আচরণের প্রতি এবং
সরকার টু সরকার সম্পর্কের উপরে ফোকাস করার ব্যাপারে একটা আহ্বানও ছিল। তো এটা তো গেল জনগণ লেভেলে। এবার সরকার লেভেলে যে, তো জনগণ লেভেলে যদি সম্পর্ক খারাপ থাকে, সরকারের পক্ষে সম্পর্ক ভালো করা বা স্বাভাবিক করা সব সময় কঠিন। কারণ সরকার যখন নির্বাচন করে আসে, নির্বাচিত হয়ে আসে, সে তো তার পিপলসের যে সেন্টিমেন্ট, মানুষের যে এক্সপেকটেশন, তার বাইরে খুব বেশি দূর তো যেতে পারে না। এবং বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা তাই ঘটেছে। এবার আপনি যে প্রেস কনফারেন্সটার কথা বললেন, সেই প্রেস কনফারেন্সটা বাংলাদেশে একটা আউটরেজ তৈরি করেছে পলিটিক্যাল স্পেসে। এখানে একটা প্রশ্ন তো অবশ্যই আসে যে ভারত বাংলাদেশের সম্পর্ক যখন তলানিতে পৌঁছেছিল ইন্টেরিয়াম সরকারের সময়, সেই সময় একটা আলাপ এসেছিল ভারতের দিক থেকে যে নির্বাচন যদি হয় এবং নির্বাচন হওয়ার পরে নির্বাচিত সরকারের সাথে তারা স্বাভাবিক সম্পর্কে তখন আস্তে আস্তে স্বাভাবিক হবে, চেষ্টা করবে। তো ওই ক্ষেত্রে আমরা তো দেখলাম নির্বাচন হলো, ভারত সরকার কিন্তু নির্বাচিত সরকারকে কংগ্রেচুলেশনও জানালো। ভারতের প্রধানমন্ত্রী ওয়ান অফ দ্য ফার্স্ট যে বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রীকে কংগ্রেচুলেশন জানালো। তো তার মানে আমি ধরে নিচ্ছি নির্বাচিত সরকার এবং তার যে লেজিটিমেসি, সেগুলোর সাথে তো ভারতের কোনো আপত্তি নাই ভারতের দিক থেকে। মানে সে এটাকে একটা লেজিটিমেট গভর্নমেন্ট আকারেই তার জায়গা থেকে সে ট্রিট করছে, যেটা সে ইন্টেরিয়াম গভর্নমেন্টের ক্ষেত্রে করতে দ্বিধাদ্বন্দ্বে ছিল বা অনেক ক্ষেত্রে না করার অবস্থানে ছিল। তাহলে এইটা যদি সে করে থাকে, তাহলে কেন সে এমন কিছু স্পেস দিবে যেইটা ওই লেজিটিমেট গভর্নমেন্টকে বিপদে ফেলবে, বা যেইটা ওই লেজিটিমেট সরকারের রুলিং সময়ে একটা পলিটিক্যাল ইনস্টেবিলিটি তৈরি হবে। সো এই প্রশ্নটা ডেফিনেটলি একটা পাজল, এবং এই পাজলটার উত্তর আমরা সবাই অপেক্ষা করছি। দেখা যাক এই উত্তরটা কিভাবে পাওয়া যায়। আমার যেটা মনে হয় যে হাসিনার যে সংবাদ সম্মেলন, এটাই শেষ না, এটা শুরু। তার মানে সামনে এই ধরনের যত কার্যক্রম হবে, প্রত্যেকটা সময়ই ভারত বাংলাদেশের সম্পর্ক হঠাৎ করে মানে খুব খারাপের পর্যায়ে যাবে। কিন্তু এইটা তো হতে পারে না, কারণ এই দুইটা দেশের মধ্যে ব্যবসা বাণিজ্য, জনগণের যাতায়াত, তারপরে আমাদের যে ওয়াটার সিকিউরিটির ব্যাপারগুলো রয়েছে, সীমান্ত নিরাপত্তার ব্যাপার রয়েছে, দুই দেশের অভ্যন্তরীণ ন্যাশনাল সিকিউরিটির ব্যাপার রয়েছে। এই সবগুলো তো থেমে যেতে পারে না। মানে এমন একটা পলিটিক্যাল ইস্যু নিয়ে, যে ইস্যুটার ব্যাপারে বাংলাদেশের মানুষ তাদের ওপিনিয়ন ইতোমধ্যেই জানিয়েছে, একটা গণ অভ্যুত্থানের মাধ্যমে এবং একটা নির্বাচনের মাধ্যমে। এবং আমার মনে হয় যে সেই ব্যাপারে ভারত সরকারের শ্রদ্ধাশীল থাকা উচিত যদি তারা সম্পর্কের স্বাভাবিকীকরণ চায়। আপনার এই সূত্রে একটু প্রশ্ন করি বা জানতে চাই, আপনি যে পাজলের কথা বললেন, একটা দেশে যখন ডিপ্লোমেসি বা বলি বা পররাষ্ট্রনীতির ক্ষেত্রে যখন একটা ভূমিকা পান, এই জায়গায় ন্যাশনাল সিকিউরিটির ইস্যু অনেক সময় ডমিনেট করে, পলিটিক্যাল নানা ইস্যু ডমিনেট করে। তো এই ক্ষেত্রে বিশেষ করে শেখ হাসিনাকে সংবাদ সম্মেলন করতে দেওয়া, এইটার ক্ষেত্রে কি মানে অনেক সময় হয় না যে ডিপ্লোমেসির জায়গায় ন্যাশনাল সিকিউরিটি বা ন্যাশনাল সিকিউরিটির জায়গায় পলিটিক্স একটা আরেকটার ওভার পাওয়ার করে, এই ধরনের কোনো কিছু ঘটনা ঘটছে বলে কি আপনি মনে করেন? মানে এরকম কোনো ব্যাপার? আমি এটা আরেকটু কনটেক্সট দিয়ে উত্তরটা দেই। আমার ব্যক্তিগত অবজারভেশন, আমি ভুলও হতে পারি, বাট এটা আমার মনে হয় ভারত বাংলাদেশ উভয়ই একে অন্যকে বোঝে না। আমি ভারতেরটা না বলি, আমি তো তাদের পয়েন্ট রিপ্রেজেন্ট করছি না। আমি যদি আমার দেশের পার্সপেক্টিভে দেখি, আমরা চিন্তা করি ভারত একটা মনোলিথিক ক্যারেক্টার। হ্যাঁ, এখানে সবাই একই কথা বলে, একই দিকে যায়, একই সিদ্ধান্ত নেয়। এইটা আমাদের অত্যন্ত ভুল বোঝাপড়া। ভারত কোনো মনোলিথিক ক্যারেক্টার না। এইটার ভেতরে রাজনৈতিক ভিন্ন ভিন্ন মত আছে, বিভিন্ন পাওয়ার সার্কেল রয়েছে, বিভিন্ন মানে পাওয়ার এস্টাবলিশমেন্ট রয়েছে। যেমন কিছু পলিটিক্যাল পাওয়ার ব্লক রয়েছে, সিকিউরিটি পাওয়ার ব্লক রয়েছে, ফরেন পলিসিতে বিভিন্ন পলিসি পাওয়ার ব্লক রয়েছে। সমস্যাটা হচ্ছে, আপনি যদি ভারতকে একটা মনোলিথিক এন্টিটি আকারে চিন্তা করে ধরে নেন যে ভারত এইটাই করে যাবে এবং আপনার দিক থেকে আপনি কোনো ডিপ্লোম্যাটিক উদ্যোগ নেবেন না, তখন ওইটা আসলে একটা রং স্ট্র্যাটেজি হয়। আমার মনে হয় যে বাংলাদেশ সরকারের তরফ থেকে বেশ কিছু উদ্যোগ নেওয়া উচিত ছিল। তার মধ্যে একটা হচ্ছে যে পলিটিশিয়ান টু পলিটিশিয়ান লেভেলে কথা বলা। এখন পর্যন্ত আপনি যদি দেখেন যে কথাবার্তাগুলো হয়েছে, অধিকাংশই কিন্তু আমলা পর্যায়ে, ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার পর্যায়ে, কিংবা হচ্ছে টেকনোক্রেট মন্ত্রী পর্যায়ে, পলিটিশিয়ান টু পলিটিশিয়ান না। বাংলাদেশের পলিটিশিয়ান এবং ভারতের পলিটিশিয়ান, এই দুইজনকে কথা বলতে হবে। এবং এই কথাটা হতে হবে বিকজ পলিটিশিয়ান
তার জনগণকে রিপ্রেজেন্ট করে। ওই যে আমি বললাম যে এই মুহূর্তে বাংলাদেশ ভারত সম্পর্ক স্বাভাবিক হওয়া খুবই কঠিন, কারণ জনগণ লেভেলে উভয় দেশের মধ্যেই একটা অ্যান্টি ইন্ডিয়া এবং অ্যান্টি বাংলাদেশ সেন্টিমেন্ট রয়েছে। তাহলে এইটা ডিল করার উপায় হচ্ছে পলিটিশিয়ান, রাজনীতিবিদ টু রাজনীতিবিদ কথা বলতে হবে। আমি জানি না আপনি শেষ মনে করতে পারেন কিনা, শেষ কবে ভারতীয় পার্লামেন্ট মেম্বারদেরকে টিমকে আমরা আমাদের এখানে দাওয়াত করেছি, বা আমাদের পার্লামেন্টেরিয়ান টিম ভারতে কখন গেছে? আমার তো মনে হয় যে আপনি ভারতের পার্লামেন্ট মেম্বারদেরকে ইনভাইট করেন। সেখানে শশী থারুরের মতো লোক আছে, আরও অনেক আছে, তাদেরকে জুলাই জাদুঘরে নিয়ে যান। হ্যাঁ, তাদেরকে দেখান যে দিস ইজ হোয়াট হ্যাপেনিং, এবং এই ব্যাপারে তোমার রাষ্ট্রের যে পজিশন সেটা নিয়ে তোমরা তোমাদের যে ডেমোক্রেসি রয়েছে, ক্ষমতা রয়েছে, সেটাকে ব্যবহার করো। এখন এইটা না করে বা পলিটিশিয়ান টু পলিটিশিয়ান লেভেলে এঙ্গেজ না হয়ে আমরা আসলে যতই ধরেন মিডিয়ায় কথা বলি, টক শোতে কথা বলি, ইটস নট গোয়িং টু ওয়ার্ক। আমি একটা ছোট্ট এক্সাম্পল দিই। আমাদের এখানে ভারত বিরোধী রাজনীতি অত্যন্ত স্ট্রং, ঠিক যেরকমভাবে পশ্চিমবঙ্গে বাংলাদেশ বিরোধী রাজনীতি স্ট্রং। আপনার ইলেকশনের আগে আগে এবং ইলেকশনের কিছু সময় আপনি যদি খেয়াল করে দেখেন, একটা খুব স্ট্রং প্রচারণা ছিল যে তারেক রহমান ভারতের সাথে চুক্তি করেছে যে সে নির্বাচিত হয়ে আসলে আওয়ামী লীগকে রিহ্যাবিলিটেট করবে। এইটা, এবং বাংলাদেশের বেশ কিছু ইনফ্লুয়েন্সিয়াল কি বলবো, যে যারা পডকাস্ট বানায়, ভিডিও বানায়, অনেকে আবার টক শোতেও যায়, এই ধরনের কথাবার্তা বলেছে। এখন 6 মাস পরে এসে আপনি যখন এই দুই দেশের সম্পর্ক দেখছেন, আপনার কি মনে হচ্ছে এটা কোনো ফ্যাকচুয়াল দাবি ছিল? তো আমরা যখন এই আন্তঃরাষ্ট্রীয় সম্পর্কের দিকে তাকাই, যতটুকু না অ্যাক্টিভিটিস হওয়ার দরকার তার থেকে বেশি কথাবার্তা হয়। আমার পজিশন হচ্ছে যে পলিটিশিয়ান টু পলিটিশিয়ান লেভেলে যদি এই কথা না হয়, এঙ্গেজমেন্ট না হয়, তাহলে এই টেনশন কমার খুব একটা সম্ভাবনা আমি দেখি না। আচ্ছা, আরেকটা জিনিস একটু আপনার কাছ থেকে জানতে চাই, সেটা হচ্ছে যে বাংলাদেশ তো এই ইনসিডেন্টের পরে খুব ইমিডিয়েটলি প্রতিক্রিয়া দেখালো এবং কড়াভাবেই প্রতিক্রিয়া দেখালো। এই প্রতিক্রিয়াটাকে আপনি কিভাবে দেখেন? বাংলাদেশ সরকার তার প্রতিক্রিয়া স্পষ্টভাবেই বোঝায় যে সে খুবই অ্যাংরি পুরো ব্যাপারটাতে। তবে আমার মনে হয় যে একই সাথে রাগ প্রকাশ করার যেমন একেবারে বৈধ এবং যৌক্তিক কারণ বাংলাদেশ সরকারের রয়েছে, কিন্তু পাশাপাশি দুই রাষ্ট্রের সম্পর্কের ক্ষেত্রে স্ট্র্যাটেজিক হওয়াটা বেশি বুদ্ধিমানের কাজ। কারণ যে মুহূর্তে আমরা টিপিক্যালি বলি আপনি রেগে গেলেন তো হেরে গেলেন। হ্যাঁ, তো ভারত বাংলাদেশের মধ্যে এখন যে সংকট এবং সামনে এই সংকট যেভাবে আরও ডেভেলপ করবে, তাতে যদি আপনি রাগ দিয়েই সবসময় হ্যান্ডেল করতে চান, এটা কাজ করবে না। কারণ আপনি কত স্ট্রং স্টেটমেন্ট দিবেন। তো ওই জায়গা থেকে আমি বলবো যে যদিও এই গ্রিভিয়েন্সটা, এই অ্যাঙ্গারটা জাস্টিফাইড এবং এইটা বোঝাই যায়, কারণ এখানে একদম পাবলিক লেভেল থেকে অ্যাঙ্গার ছিল, সরকার সেটা এন্ডোর্স করেছে, কিন্তু ডিপ্লোম্যাটিক জায়গা থেকে, একদম পিওর ডিপ্লোম্যাটিক সেন্সে আমার মনে হয় যে রাগের থেকে কৌশলী হওয়াটা বুদ্ধিমানের কাজ। আচ্ছা, এই সূত্রে আরেকটা বিষয় আপনাকে বলি, সেটা হচ্ছে যে এরপরে তো আমরা দেখলাম যে দুই পক্ষের তরফেই এক ধরনের কূটনৈতিক এফোর্টের দিকেই মানে আপনার গেল, বাংলাদেশ বলি, ইন্ডিয়া বলি। এবং এইটা কি এরকম যে কোনো একটা, অনেক সময় হয় না যে একটা জিনিস একদম পিকে ওঠার পরে আবার হয়তো একটা নতুন করে শুরু। তো আমরা দেখলাম যে এরপরে আপনার ভারতীয় হাইকমিশনের সাথে আমাদের প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ হয়েছে, উনি দেখা করেছেন, এবং এই বৈঠকের যে ফলাফল আমরা দেখলাম বা পত্রপত্রিকার মাধ্যমে, এতে একটা মানে একটা ইতিবাচক আলাপ আলোচনার ইঙ্গিতই আমরা পাই। এবং বাংলাদেশের পক্ষ থেকে শেখ হাসিনাকে প্রত্যর্পণের একটা অনুরোধ আবারও করা হয়েছে। তারপর হাদির হত্যাকারীরা ভারতে আছেন আমরা জানি, তাদেরকেও ফেরানোর ব্যাপারে একটা ইয়ে করলো। তো এই যে দুই পক্ষের ভিতরে একটা আবার নতুন করে শুরু হইলো এত একটা টেনশনের পরে, এই জিনিসটাকে আপনি কিভাবে দেখতেছেন? আমার মনে হয় যে এখন পর্যন্ত যদি আমি এই 6 মাসের সময়টা দেখি, বেশ কয়েকবার ভারত বাংলাদেশের সম্পর্কের খারাপ অবস্থাটা পিকে উঠেছে, আবার ডিপ্লোম্যাটিক এঙ্গেজমেন্টও ছিল। এবং তারই এক্সাম্পল আপনি যেটা বললেন যে ভারতের রাষ্ট্রদূত সে প্রাইম মিনিস্টারের সাথে দেখা করার অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে এবং কথা বলেছে, এবং সম্ভবত তিনি ভারত যাচ্ছেন, দিল্লি যাচ্ছেন। এবং আমার মনে হয় যে হাদির
খুনিদের যে ব্যাপারটা, তাদেরকে ভারত সরকার খুব জলদি প্রত্যাবর্তন করবে। কারণ এখানে আসলে তার কোনো পলিটিক্যাল লাভ নাই, এবং বাংলাদেশের দিক থেকে হাদির ইস্যুটা খুবই সেন্সিটিভ এবং সরকারের তরফ থেকেও এর বিচার করার একটা প্রতিশ্রুতি রয়েছে। সো আমার মনে হয় যে এই ব্যাপারটাতে খুব জলদি একটা সমাধান হয়ে যাবে। হাসিনার ক্ষেত্রে যে দাবি বাংলাদেশ সরকার করেছে, আমি এটা নিয়ে নিশ্চিত না, কারণ এটা অত্যন্ত পলিটিক্যালি কমপ্লেক্স একটা ব্যাপার। সো এইখানে প্রবলেমটা হয়তো অব্যাহত থাকবেই। এখন দেখার বিষয় হচ্ছে যে এই কনভারসেশনগুলো কতটুকু সামনে এগোয়, এবং তারেক রহমান তিনি ভিজিটে যান কিনা, এবং গেলে যখন ইউনো হেড অফ দ্য গভর্নমেন্ট টু হেড অফ দ্য গভর্নমেন্ট যখন কথা হবে, তখন হয়তো বা আরও কিছু ইস্যু সলিউশনের জায়গা তৈরি হবে। বাট আপাতত মনে হচ্ছে যে হ্যাঁ, পারদটা উঠে গেছিল, আবার দুই পক্ষ থেকেই সেটাকে খানিকটা কুল ডাউন করা হয়েছে। প্রিয় দর্শক, আমরা একটু বিরতি নিচ্ছি, বিরতির পর আবার ফিরে আসবো। আকিস সিমেন্টে তৈরি এ বাড়ি, সিমেন্টে লোহার শক্তি। আয়রন স্ল্যাগ সমৃদ্ধ আকিস সিমেন্ট, সিমেন্টে লোহার শক্তি। শোনা যাচ্ছে বা আমরা ধারণা করতেছি যে বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারত সফরে যেতে পারেন। এই সফরটা মানে কীরকম হতে পারে, বা এই সফরের কাছ থেকে আপনি কি এক্সপেক্ট করেন যে এই সম্পর্কটার ক্ষেত্রে যদি হয় আসলে ঘটনাটা ঘটে, তাইলে এই যে একটা মানে আপনার খারাপ সিচুয়েশন, আপনি বললেন যে পারদটা উঠে গেছিল, উত্তেজনা পারদ আবার নামলো, এটা কতটুকু নামবে বা কতটুকু স্বাভাবিক হবে? দেখেন, ভারত বাংলাদেশ সম্পর্কর একটা মানে পপুলিজমের প্রেশারে পড়েছে, এবং কিছু কনটেক্সট তো ছিলই। বিগত আওয়ামী লীগ গভর্নমেন্টের সাথে ভারত সরকারের ঘনিষ্ঠতা নিয়ে বাংলাদেশে একটা তীব্র আপত্তি রয়েছে। অন্যদিকে ভারতের তরফ থেকে তাদের অনেকগুলো অভিযোগ রয়েছে, বিশেষ করে সেই সময় তারা অভিযোগ করে যে হিন্দু নির্যাতন হয়েছে এই ধরনের, যদিও অনেক কিছুর ক্ষেত্রে তারা যথেষ্ট প্রমাণ দিতে পারেনি। তো এই অভিযোগগুলোর মাঝখানে যদি দুই সরকার প্রধান বসেন এবং কথা বলেন, আমার মনে হয় যে সবথেকে বড় প্রত্যাশাটা হচ্ছে যে সম্পর্কের জায়গাটাতে মিউচুয়াল রেসপেক্ট এইটা ফেরত আনা। একজন আরেকজনের ওপিনিয়নকে রেসপেক্ট করতে হবে, একজন আরেকজনের সভারেন্টিকে রেসপেক্ট করতে হবে। এই মিউচুয়াল রেসপেক্টটাকে ফেরত আনাটা এবং এটাকে ইনস্টিটিউশনালাইজ করাটা খুব জরুরি। কারণ এখন পর্যন্ত গত 6 মাসের যদি আমরা ব্যাপারটা দেখি, ব্যাপারটা অনেকটা ইগো পর্যায়ে চলে গেছে। হ্যাঁ, ভারতও কিছু কিছু জায়গায় খুব ইগোর জায়গা থেকে এঙ্গেজ হয়েছে, বাংলাদেশের তরফ থেকেও কিছু কিছু জায়গায় অনেক ইগোর জায়গা থেকে এঙ্গেজ হয়েছে। কিন্তু এইটা তো হতে পারে না, লাইক এটা দুইটা দেশের জনসংখ্যা, তাদের স্বার্থ, তাদের বাণিজ্য, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের ওয়াটার সিকিউরিটি, যেটা নিয়ে আমরা খুব কম কথা বলি। আমাদের ওয়াটার সিকিউরিটির উপর এগুলোর হিউজ ইম্প্যাক্ট পড়বে। তো আমার প্রত্যাশা যে যদি এই ধরনের সফর হয় এবং যদি কন্ডিশনের ভারতের তরফ থেকে যদি কন্ডিশন ইমপ্রুভ করা হয় এবং তার প্রেক্ষিতে যদি সফরটা হয়, তাহলে এক্সপেকটেশন হলো যে ভারত বাংলাদেশের সম্পর্কের ভেতরে একটা মিউচুয়াল রেসপেক্ট ফেরত আনা এবং কনসিস্টেন্সি নিয়ে আসা। কনসিস্টেন্সি মানে হচ্ছে যে এটা ওই মুড সুইংয়ের মতন তো হতে পারে না। হ্যাঁ, মানে অষ্টাদশী মানুষের মুড সুইংয়ের আচরণ দুই রাষ্ট্র করতে পারে না। এটাকে একটা কনসিস্টেন্সির মধ্যে আনতে হবে। বাংলাদেশের তরফ থেকে বাংলাদেশ তার লাইনটা তো ক্লিয়ার করেছে। বাংলাদেশ তার আই থিঙ্ক তার রেড লাইনটা খুব ক্লিয়ার করেছে যে আমার রেড লাইনটা হচ্ছে যে আমরা সম্পর্ক ভালো চাই, কিন্তু পলিটিক্যাল ফিউজিটিভ যারা রয়েছেন তাদের ব্যাপারে একটা অনমনীয় অবস্থান বাংলাদেশ নিয়েছে। এবং আমার মনে হয় যে ভারত সরকারেরও উচিত বাংলাদেশের এই রেড লাইনটাকে শ্রদ্ধা জানানো, এবং এই দুই রাষ্ট্রের মধ্যে যে মিউচুয়াল এঙ্গেজমেন্টটা রয়েছে সেটাকে একটা কনসিস্টেন্ট রুল বেসড অর্ডারের মধ্যে নিয়ে আসা, ইনস্টেড অফ দুই রাষ্ট্রের ইগো এক্সারসাইজ করার থেকে। আরেকটা মানে বিতর্ক ছিল মাঝখানে, যে বিতর্কটা এখন কোন দিকে যাবে আমরা জানি না। সেটা হচ্ছে যে ব্রিক্স সম্মেলনে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছিল, তো সরকারের তরফ থেকে কোনো সিদ্ধান্ত আসলে আমরা পাইনি, বা এর মধ্যেই এই উত্তেজনার ঘটনা ঘটলো। এখন শোনা যাচ্ছে যে একটা দ্বিপক্ষীয় সফর হতে পারে, এরকম একটা আলোচনা আছে। তো তখন এই রকম এই বিতর্কের ভিতরে এটা ছিল যখন ব্রিক্সে আমন্ত্রণ জানানো হয় যে উনি একটা প্রথম দ্বিপক্ষীয় বা একটা বাইলেটারাল সফরের আগে একটা ব্রিক্সের মতো সম্মেলনে যাওয়াটা ওনার জন্য ঠিক হবে কিনা।
তো এই বিতর্কটাকে আপনি কিভাবে দেখেন? অনেকে তখন বলতেছিল যে যেহেতু বাংলাদেশে একটা নতুন গভর্নমেন্ট আসছে, একটা নতুন প্রাইম মিনিস্টার, সো প্রথম সফরটা অবশ্যই বাইলেটারাল হওয়া উচিত। আমারও মনে হয় যে প্রথম সফর অবশ্যই বায়োলেটারাল হওয়া উচিত, এবং বায়োলেটারাল সফরের মধ্যেই যে ব্রিক্সে অংশগ্রহণ করা যাবে না ব্যাপারটা তাও না। এটাকে হতে পারে যে একটা দিন ব্রিক্সের জন্য থাকলো, বাট সফরটা 2 বা 3 দিনের হলো, তো ওটা বায়োলেটারাল ফ্রেমওয়ার্কেই হয়। কিন্তু এখানে মূল ব্যাপারটা হলো যে মানে সফরটা কেন হওয়া উচিত, মানে প্রশ্নটা আসলে ব্রিক্স বা বায়োলেটারালের Bilateral না। জায়গাটাতে না, প্রশ্নটা হচ্ছে সফরটা কেন হওয়া উচিত। দেখেন দুইটা ব্যাপার, একটা হলো যে ভারত আর চীনের মধ্যে কি সম্পর্ক খুব খারাপ না? এরা মানে যুদ্ধ করছে না সীমান্তে, একজন আরেকজনের সৈন্যকে মেরে ফেলছে না, এবং চীন তো ভারতের একটা বড় জায়গাও দখল করে রেখেছে, মানে প্রতিনিয়ত এই লাদাখে ওদের সৈন্যবাহিনীর মধ্যে গুলি বিনিময় হয়। তারপরে ওরা কেমন করে পলিটিক্যাল এবং ডিপ্লোম্যাটিক সম্পর্কটা কন্টিনিউ করছে, মানে এত দ্বন্দ্ব সংঘাতের পরেও। ভারতের প্রধানমন্ত্রী চীনে যায়নি, চীনের প্রধানমন্ত্রী কি ভারতে যাচ্ছে না? আমাদেরকে ওই অবস্থাটায় মানে এইটা বিবেচনা করতে হবে যে দ্বন্দ্ব, সংঘাত, রাগ, অভিযোগ যতই থাকুক, কমিউনিকেশন থাকতে হবে, কারণ আদারওয়াইজ অন্য কোনো ওয়ে নাই প্রবলেমগুলোকে সলভ করার। কারণ আমরা অনেক সময় মনে করি যে কথা দিয়ে প্রবলেম, মানে অনেক অনেক উঁচু গলায় কথা বললে, খুব কড়া কিছু বললে সলভ হয়ে যায়, এগুলোর দরকার রয়েছে। হ্যাঁ, মাঝে মাঝে উঁচু গলারও দরকার রয়েছে, মাঝে মাঝে কড়া কথারও দরকার রয়েছে, মাঝে মাঝে কড়া প্রেস স্টেটমেন্টেরও দরকার রয়েছে, আবার মাঝে মাঝে একসাথে বসে কথা বলারও দরকার রয়েছে। তো আমি ওই জায়গা থেকে মনে করি যে এই একটা সফর একটা পর্যায়ে হতে হবে এই সমস্যাগুলো, না হলে এটা এইভাবে চলতে পারে না। কিন্তু ওই যে বললাম যে এই সফরটা তখনই হওয়া উচিত যখন এটা স্পষ্টভাবে বোঝা যাবে যে ভারত সরকার বাংলাদেশ সরকারের যে রেড লাইনটা রয়েছে, সেটা সেই বিবেচনা রেড লাইনটাকে সে শ্রদ্ধা জানাচ্ছে কিনা। কারণ সেটার প্রতি যদি শ্রদ্ধা জানানো না হয়, তখন তো এটা আসলে ডোমেস্টিক রাজনীতিতে নেগেটিভ ইম্প্যাক্ট ফেলবে। কারণ মানে ভারত বিরোধিতা এইটা শুধু সরকারের জায়গা থেকে না, এইটা বাংলাদেশের মানুষের মধ্যে আছে। তো এই মুহূর্তে যে রাজনৈতিক পরিবেশ, তো সেইটার বাইরে তো একটা ইলেক্টেড গভর্নমেন্ট যেতে পারে না। সো আমার মনে হয় যে এইটা নির্ভর করবে আসলে ভারত ওই রেড লাইনের উপরে কতটুকু শ্রদ্ধা জানাচ্ছে তার উপরে। হ্যাঁ, আপনি তো দুই দেশের রেসপন্সিবিলিটির কথা বললেন, কিন্তু মানে আমরা জানি যে এই অঞ্চলের যদি আঞ্চলিক রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনা নিয়ে ভারত একটা বড় দেশ, এবং সেই বিবেচনায় এই রেসপন্সিবিলিটিটা আসলে ভারতের কতটুকু, বাংলাদেশের কতটুকু? আমার মনে হয় যে এখানে ভারতের দায়িত্ববোধটা বেশি, এবং দুই একটা জায়গাতে কিছু সিগন্যালিং ভারত করেছে। যেমন শেখ হাসিনার সেই প্রেস কনফারেন্সের পরে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যিনি মুখপাত্র, সে তার সরকারের পজিশনকে কিন্তু ডিস্টেন্স করেছে। আপনি যদি সেই প্রেস কনফারেন্সটা দেখে থাকেন, সেখানে সে স্পষ্টভাবে তার জানিয়েছে যে তাদের সরকারের তরফ থেকে মানে সে ওই বক্তব্যগুলো নিয়ে তাদের দূরত্ব বলছে। কিন্তু এইটা কম, এটা যথেষ্ট না। কারণ যখন আপনি প্রেস কনফারেন্স হতে দিবেন বা নানা পলিটিক্যাল ছোট ছোট অ্যাক্টিভিটিস হতে দিবেন, আবার ধরেন সরকারের মুখপাত্র যখন বলবে, তখন আসলে সমস্যাটা কোথায় তৈরি হয়? বিশ্বাসযোগ্যতার ঘাটতি দেখা দেয়। বাংলাদেশ ভারত সম্পর্কের মধ্যে এখন সবথেকে বড় সমস্যা হচ্ছে বিশ্বাসের। এই দুই রাষ্ট্রই একজন আরেকজনকে বিশ্বাস করতে পারছে না, এবং বাংলাদেশের তরফ থেকে অবিশ্বাসের মাত্রাটা বেশি। যেহেতু মাত্রাটা বেশি, ভারত বড় রাষ্ট্র হিসেবে তার এটা একটা দায়িত্ব যে সে এই বিশ্বাসের জায়গাটাতে আস্থা কেমন করে ফেরত আনবে, এবং তার জন্য কিছু ভিজিবল অ্যাক্টিভিটিস দরকার। এবং ওই ভিজিবল অ্যাক্টিভিটিসের একটা হচ্ছে যে পলিটিশিয়ান পর্যায়ে যোগাযোগটা বাড়ানো। ভিজিবল অ্যাক্টিভিটিস হচ্ছে হাদির খুনি যারা ভারতে আশ্রয় নিয়েছে তাদেরকে ফেরত পাঠানো। ভিজিবল অ্যাপ্রোচ হচ্ছে বাংলাদেশ সরকারের যে রেড লাইনটা রয়েছে সেটার প্রতি একটা শ্রদ্ধা দেখানো, এবং দায়িত্বটা আমার মনে হয় যে ভারতের তরফ থেকে নিতে হবে। তবে এর অর্থ আবার এই না যে আমাদের তরফ থেকেও কোনো দায়িত্ব নেই, আমাদের তরফ থেকে আউটরিচ বাড়াতে হবে। মানে আমাদের তরফ থেকে যেমন স্টেটমেন্টটা আসা এবং রাগ প্রকাশ করাটা যেমন যৌক্তিক এবং মানে ওইটার একটা কনটেক্সট রয়েছে, বাট আউটরিচে আবার হচ্ছে ভারতের রাজনীতিবিদদেরকে জানাতে হবে যে দেখো এইটা আমাদের পজিশন। কারণ ভারতের মিডিয়া যেভাবে বাংলাদেশকে ফ্রেম করছে বা যেভাবে বাংলাদেশ নিয়ে রিপোর্ট করছে, তার মাধ্যমে তো আসলে ভারতের রাজনীতিবিদদের পক্ষে
জেনুইন পিকচারটা পাওয়া সম্ভব না। কঠিন। তো ওই রকম একটা অবস্থায় আমার দেশের কি পলিসি আছে যে তাদের রাজনীতিবিদদের সাথে কমিউনিকেট করার? কারণ আপনি যদি রাজনীতিবিদদেরকে কনভিন্স করতে না পারেন, কারণ শেখ হাসিনার ইস্যুটা একটা রাজনৈতিক ইস্যু, এটা আমাদেরকে বুঝতে হবে। আমরা যতই এটাকে লিগ্যাল বলি না কেন, যাই বলি না কেন, এই ইস্যুটা হচ্ছে রাজনৈতিক ইস্যু, এবং এই ইস্যু সলিউশন একমাত্র তখনই সম্ভব যদি এখানে পলিটিক্যাল উইল থাকে, এবং পলিটিক্যাল উইলটা অর্জন করবার জন্য বাংলাদেশ সরকারের তরফ থেকে চেষ্টা করতে হবে। আপনি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের কথা বললেন যে সংবাদ সম্মেলনের পর উনি যা বলেছেন, কিন্তু দেখেন যে এর আগে যখন ভারতীয় সংসদীয় পররাষ্ট্র সংক্রান্ত সংসদীয় কমিটির যেই প্রতিবেদন, সেই প্রতিবেদনে কিন্তু এটা সুস্পষ্টভাবে বলা হয়েছিল যে ভারতের ভূখণ্ড মানে বাংলাদেশের বিরুদ্ধে বা বাংলাদেশ বিরোধী কোনো তৎপরতার জন্য ভারতের ভূখণ্ড ব্যবহার হবে না। তো শেখ হাসিনার বক্তব্যের ভিতরে কি আপনি মনে করেন না যে এমন কোনো বক্তব্য ছিল যে এটা ঠিক বাংলাদেশ বিরোধী বা মানে বাংলাদেশের রাজনীতি বা বাংলাদেশের অবস্থানের বিরুদ্ধে যায় এবং সেটার জন্য ভারতের মাটি ব্যবহার করা হলো? এখানে দুটো বিষয়। একটা হলো যে দেখেন, শেখ হাসিনার ইস্যু রাজনৈতিক একটা ইস্যু, হ্যাঁ, এবং তার একটা মামলার রায় হয়েছে, এবং তিনি একই সাথে যেমন প্রাক্তন প্রধানমন্ত্রী, একটা দলের প্রধান, আবার একই সাথে তিনি কিন্তু বাংলাদেশের কোর্টে আদালতে দণ্ডপ্রাপ্ত। সো এইখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে উত্তর করাটা খুব কঠিন। ডেফিনেটলি যারা শেখ হাসিনা বিরোধী, যারা শেখ হাসিনার রাজনীতি সমালোচনা করেন এবং জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছেন, ওই পার্সপেক্টিভ থেকে যদি আমি দেখি তাহলে ওই ব্যাখ্যায় অবশ্যই এটা তখন বাংলাদেশ বিরোধী একটা অবস্থান। কারণ তারা তো যে বাংলাদেশ ডিফাইন করছেন জুলাই আন্দোলনের মাধ্যমে, সেই বাংলাদেশে তো তারা তখন শেখ হাসিনার কথা শুনতে চাইবেন না। অন্যদিকে শেখ হাসিনা তার প্রাইমারি অডিয়েন্স সম্ভবত তার নেতাকর্মী, মানে যারা দেশে রয়েছে এবং তাদেরকে উজ্জীবিত করা, এবং তারও একটা নিজস্ব, মানে তাদের যে নেতাকর্মী, আওয়ামী লীগের একটা নিজস্ব দেশভাবনা আছে, তো তার জায়গা থেকে তো আসলে সে ওই মেসেজিংটাই করছে। অ্যাজ অ্যান অ্যাকাডেমিক আমার পক্ষে আসলে আমি কোনো পক্ষই নিব না এই পার্টিকুলার ইস্যুতে, বাট আমার একেবারে ব্যক্তিগত জায়গা থেকে আমার ওপিনিয়ন হচ্ছে যে এই ধরনের সেন্সিটিভ রাজনৈতিক ইস্যুতে আমার মনে হয় যে ইলেক্টেড গভর্নমেন্ট এবং জনগণের এক্সপেকটেশনটাই মূল প্রায়োরিটি হওয়া উচিত। সো যেহেতু বাংলাদেশের জনগণের অ্যাটলিস্ট গণঅভ্যুত্থানের মাধ্যমে এবং ইলেকশনের মাধ্যমে তারা তাদের ইচ্ছাটা জানাইছে, এবং বাংলাদেশ ভারতের সম্পর্ক হচ্ছে রাষ্ট্র থেকে রাষ্ট্র পর্যায়ে, তাহলে জনগণের ইচ্ছা যখন রাষ্ট্রেতে ক্লিয়ার, তখন সেটার প্রতি শ্রদ্ধাশীল থাকাই আমার মনে হয় যে ভারত সরকারের মূল ইস্যু হওয়া উচিত, যদি সে এটাকে মানে পলিটিক্যাল জায়গা থেকে দেখি। আচ্ছা, আমরা যদি 24-এর 5 আগস্ট থেকে শুরু করি, 24-এর 5 আগস্ট থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত বা এখন এই মুহূর্ত পর্যন্ত যে ভারত বাংলাদেশ সম্পর্কের গতিপথ নিয়ে যদি আপনাকে বলতে পারি, এটা ঠিক দুই দেশ কোথায় আছে এখন? এখানে দুটো ফ্রেজ আছে, এবং এই দুইটা ফ্রেজ বিবেচনা না করলে উত্তরটা দেওয়াটা পুরোপুরি সম্ভব হবে না। প্রথম ফ্রেজটা হচ্ছে ইন্টেরিয়াম সরকারের সময়, এবং ইন্টেরিয়াম সরকারের সময় ভারত বাংলাদেশের সম্পর্ক একদম তলানিতে ছিল। বাংলাদেশের ইতিহাসে কখনোই এত খারাপ সম্পর্ক ছিল না। সম্ভবত শুধুমাত্র খন্দকার মোশতাক যখন ক্ষমতায় আসে কিছু সময়ের জন্য, ওই সময় একটা তীব্র খারাপ পর্যায়ে ছিল, বাট মানে ওইটা তো মানে অত বড় সময়ও না। তো ইন্টেরিয়াম সরকারের সময়কার যে সম্পর্ক ভারত বাংলাদেশের পক্ষ থেকে, এইটা মানে ইতিহাসের সর্বনিম্ন খারাপ সম্পর্ক ছিল, এবং আমার মনে হয় যে দুই সরকারের তরফ থেকেই চেষ্টা ছিল খারাপটা খারাপই থাকুক। কারণ ভারতও তার দিক থেকে খুব একটা আগ্রহ দেখায়নি, আউটরিচ করে নাই, বাংলাদেশের তরফ থেকেও মানে এটা করা হয় নাই। নির্বাচনের পরে ব্যাপারটা পরিবর্তন হয়েছে। নির্বাচনের পরে আমরা দেখতে পাচ্ছি যে দুই সরকারের ভেতরই যেমন কনফ্লিক্টের জায়গা রয়েছে, কিন্তু আবার কিছু কিছু পজিটিভ জেস্চারও ছিল। যেমন পজিটিভ জেস্চারের জায়গা থেকে বলা যায় যে ভারত সরকারের তরফ থেকে হচ্ছে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানানো, ভারত সরকারের তরফ থেকে তাদের যে ধরেন
স্বীকৃতির যে জায়গাটা, অর্থাৎ তারা গণতান্ত্রিক গভর্নমেন্টের সাথে কাজ করবে, এই জায়গাগুলো খুব কনসিস্টেন্টলি বলা। বাংলাদেশের তরফ থেকেও কিছু পজিটিভ মুভ ছিল। আমরা দেখেছি বাংলাদেশের ফরেন মিনিস্টার ভারতে গেছেন, স্টেট মিনিস্টার গেছেন। আমরা দেখেছি বাংলাদেশের প্রধানমন্ত্রী নিরাপত্তা উপদেষ্টা তিনি ভারতে গেছেন, ডিজিএফআই এর প্রধান গেছেন। স্টেট লেভেলে, আমলা লেভেলে বেশ কিছু সফর ঘটেছে। বিডিআর এর প্রধানও বাংলাদেশ বর্ডার গার্ডের প্রধানও গেছিলেন। তো বাংলাদেশ থেকে কিছু পজিটিভ জেস্চার ঘটেছে, আবার কিছু নেগেটিভ জেস্চারও ঘটেছে। তার মধ্যে একটা হচ্ছে যেমন উপদেষ্টা ডক্টর জাহিদ, তার সাথে ভারতের এয়ারপোর্টে যে ঘটনাটা ঘটেছে সেটা অত্যন্ত নেতিবাচক একটা উদাহরণ। হ্যাঁ, আবার ধরেন বাংলাদেশের তরফ থেকে ভারত যে প্রেস কনফারেন্সটা অ্যালাউ করেছে সেটাও একটা নেতিবাচক উদাহরণ। অনেকেই হয়তো বা বাংলাদেশ গভর্নমেন্টের যে প্রেস স্টেটমেন্ট সেটাকেও কড়া হিসেবে বিবেচনা করতে পারেন। তো 6 মাসে দুটো জিনিসই আছে, কিছু পজিটিভ সিগন্যালিংও আছে, আবার কিছু এক্সট্রিম স্ট্রং নেগেটিভ সিগন্যালিংও আছে। আমার মনে হয় যে এই পুরো জিনিসটা, পুরো আলাপটা আটকে গেছে আমলা পর্যায়ে, অর্থাৎ এবং সিকিউরিটি লেন্সে। মানে ভারত বাংলাদেশের সম্পর্ক যখনই আপনি দেখবেন যে শুধুমাত্র নিরাপত্তা উপদেষ্টার সাথে নিরাপত্তা উপদেষ্টার আলাপ হচ্ছে বা বিজিবির সাথে ওদের আলাপ হচ্ছে, তার মানে এইটা বোঝাচ্ছে যে আমাদের সম্পর্কটা নিরাপত্তার জায়গাতেই শুধু ফোকাস হচ্ছে। হ্যাঁ, কিন্তু এর যে বাণিজ্যিক জায়গা রয়েছে, ওয়াটার সিকিউরিটির জায়গা রয়েছে, এর যে পিপল টু পিপলের কানেক্টিভিটির যে জায়গা রয়েছে, এবং মিডিয়া টু মিডিয়া পর্যায়ে, পলিটিশিয়ান টু পলিটিশিয়ান পর্যায়ে, মানে সিভিল যে জায়গাগুলো রয়েছে সেইখানে কাজটা হচ্ছে না। এখানে একটা উদাহরণ না দিলেই নয়, সেটা হলো যে যেমন আমরা দেখেছি যে ভারতের বেশ কয়েকজন মেম্বার অফ দ্য পার্লামেন্ট কিন্তু খুবই ক্রিটিক্যাল ছিল ভারতের রোল নিয়ে এবং আওয়ামী লীগ ইস্যু নিয়ে, বিশেষ করে শেখ হাসিনা প্রেস কনফারেন্স নিয়ে। টুইটারেও বেশ কয়েকজন টুইট করেছে। এবং আপনি যদি খেয়াল করেন বাংলাদেশের তরফ থেকে যে প্রেস স্টেটমেন্টটা গেছে, এত কড়া একটা প্রতিবাদের পরেও দিল্লিতে কিন্তু কম প্রতিক্রিয়া হয়েছে। এবং আপনি যদি খেয়াল করে দেখেন, বরং ইন্ডিয়ান এক্সপ্রেস যে এডিটোরিয়ালটা লিখেছে, এবং আমরা যেটা জানি যে ইন্ডিয়ান এক্সপ্রেস হচ্ছে যে প্রো এস্টাবলিশমেন্ট, সেটাও খুব মানে সফট ভয়েসে বাংলাদেশ গভর্নমেন্টের সাথে সম্পর্ক ভালো করতে হবে ওই টোনটা রেখে। তো প্রতিক্রিয়া খানিকটা কম হয়েছে। কিন্তু আমার মনে হয় যে এইটা যতক্ষণ না পর্যন্ত এই সিকিউরিটি লেন্সের বাইরে আনা যাবে, আমলা টু আমলা পর্যায়ের বাইরে এনে পলিটিশিয়ান পর্যায়ে আনা না যাবে, এই সম্পর্কটার আসলে মানে মুশকিল রয়েছে। আর আরেকটা জিনিস না বললেই নয়, আমাদের যে গঙ্গা চুক্তির মেয়াদ কিন্তু এই বছরের ডিসেম্বরে শেষ হচ্ছে। এখন গঙ্গা চুক্তির সাথে আমাদের বিশেষ করে পানি ব্যাপারে আমাদের কিন্তু ওয়াটার সিকিউরিটি অত্যন্ত জরুরি। তিস্তার একটা অমীমাংসিত ব্যাপার রয়েছে, তিস্তা পাড়ের লক্ষ লক্ষ মানুষ, তাদের যে জীবন সেটাও কিন্তু ঝুলে আছে এইসব মানে জিওপলিটিক্যাল ইস্যুর কারণে। তো এইগুলোর তো একটা আলাপ আলোচনা কন্টিনিউ হতে হবে। তো গঙ্গা চুক্তিটা কি নবায়ন হবে নাকি এটা নতুন করে হবে, এটাতে নতুন আমরা পানির শেয়ার কতটুকু পাচ্ছি, এনভায়রনমেন্ট চেঞ্জের কারণে পানির যে পরিবর্তনগুলো ঘটেছে সেটা কতটুকু হবে, মানে আমাদের না এই সিরিয়াস বিষয়গুলো নিয়ে আলাপের জায়গাটা আমরা যেতেই পারছি না, কারণ আমরা ওই হাসিনা ব্লকে আটকে গেছি। এবং প্রতিবারই যখন এই একদম দুই দেশের মানুষের স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপারগুলো নিয়ে আলাপের জায়গা আসছে, প্রতিবারই ওই একই জায়গায় চলে যাওয়া হচ্ছে। সো ইভেনচুয়ালি আমার ধারণা এই দুই গভর্নমেন্টকে ওয়ার্কআউট করতে হবে যে কিভাবে বাণিজ্য, ওয়াটার সিকিউরিটি এবং নিরাপত্তা, এটার জন্য মেকানিজম তৈরি করা যায়, রুল বেসড মেকানিজম যেটা কনসিস্টেন্ট, বাট পলিটিক্যাল যে ইস্যুটা রয়েছে সেটাকেও মিউচুয়াল সভারেন্টির প্রতি রেসপেক্ট রেখে ডিল করা যায়। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান আমাদের মতো এখানেই শেষ। দেখা হবে আগামীকাল। ধন্যবাদ।